হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর এও আশা করি যে তোমরা হয়তো অনেকেই এই ভিডিওটা কখন আসবে এর অপেক্ষায় হয়তো কেউ ছেলে। তো যাই হোক, আজকে আমরা জেনে নেব আজকের ভিডিওতে আলোচনার বিষয়বস্তু। তো আজ আমরা আলোচনা করব গ্রুপ এ ইন্ট্রোডাকশন টু এডুকেশন, এই গ্রুপের ইউনিট 1 মিনিং, কনসেপ্ট অ্যান্ড এইম অফ এডুকেশন। এই ইউনিটের সাব ইউনিট এ এর বাকি অংশটুকু আজ আমরা আলোচনা করব। আগের ভিডিওতে এই সাব ইউনিটের কিছুটা অংশ আলোচনা করা হয়েছিল, তো আজকে বাদবাকি অংশটা আলোচনা করব। আজকের আলোচনার বিষয় হলো শিক্ষার পরিধি, সংকীর্ণ অর্থে শিক্ষা, ব্যাপক অর্থে শিক্ষা, অর্থাৎ কি স্কোপ অফ এডুকেশন, ন্যারো কনসেপ্ট অফ এডুকেশন, ওয়াইডার কনসেপ্ট অফ এডুকেশন। ঠিক আছে, তো আমাদের প্রথম আলোচনার বিষয় কি শিক্ষার পরিধি অর্থাৎ স্কোপ অফ এডুকেশন। শিক্ষার পরিধি অর্থাৎ কি স্কোপ অফ এডুকেশন। যেহেতু আমরা জানি যে আমাদের পরীক্ষা হবে এমসিকিউ বেসে, সুতরাং আমরা এই শিক্ষার পরিধিকে বিশাল ডিটেলসে আলোচনা করব না। আলোচনা করার ক্ষেত্রে আমরা কিছুটা অংশ আলোচনা করব ঠিকই, কিন্তু অনেক বেশি বিষয় মনে রাখার প্রয়োজন নেই। আমরা শুধু ধারণাটুকুই নেব, তার ভিত্তিতে আমরা এমসিকিউগুলো আরামসে করতে পারবো। ঠিক আছে, তো যাই হোক, চলো শিক্ষার পরিধি। শিক্ষার পরিধি বলতে কি বলতো, আমরা বলতে পারি যে শিক্ষার এলাকা, অর্থাৎ শিক্ষা কোন কোন ক্ষেত্রে প্রভাব বিস্তার করছে বা কোন কোন ক্ষেত্রগুলি শিক্ষায় প্রভাব বিস্তার করছে, এই বিষয়গুলি। তো সেখানে যদি দেখতে যাই যে শিক্ষার প্রথমেই কি আসে, শিক্ষার লক্ষ্য স্থির করা বা উদ্দেশ্য স্থির করা, তাই তো। সেক্ষেত্রে আমাদের সাহায্য করছে কে না দর্শন। কে সাহায্য করছে না দর্শন। তাহলে আমরা এখানে লিখতে পারি কি শিক্ষা ও দর্শন। দেখো, তাহলে শিক্ষার পরিধির প্রথমে কি পড়ছে, দর্শন পড়ছে। তাহলে দর্শন কিভাবে শিক্ষায় প্রভাব বিস্তার করছে। আমরা জানি কি যে কোনো শিক্ষা বা যে কোনো প্রক্রিয়া তার একটা নির্দিষ্ট লক্ষ্য থাকে, সুতরাং শিক্ষারও নির্দিষ্ট লক্ষ্য রয়েছে। এই লক্ষ্য নির্ধারণের ক্ষেত্রে দর্শন প্রভাব বিস্তার করে। বিভিন্ন দার্শনিক স্কুল রয়েছে, যেমন কি ভাববাদ, প্রয়োগবাদ, প্রকৃতিবাদ, এরকম আরও অন্যান্য দর্শন স্কুল রয়েছে যেগুলো শিক্ষাকে প্রভাব বিস্তার করে। কিসের জন্য, লক্ষ্য নির্ধারণের জন্য। তার ভিত্তিতে শিক্ষার্থীরা তাদের জীবনাদর্শন বা জীবনের লক্ষ্য স্থির করে। ঠিক আছে, তাহলে সেদিক থেকে কি হলো, দর্শন শিক্ষাকে প্রভাব বিস্তার করলো। আর কি শিক্ষাকে প্রভাব বিস্তার করে, মনোবিজ্ঞান। কে প্রভাব বিস্তার করে, মনোবিজ্ঞান, সাইকোলজি। তাহলে কি শিক্ষা ও মনোবিদ্যা। তাহলে দেখো, মনোবিদ্যা শিক্ষাকে সাহায্য করছে কিভাবে। তাহলে লক্ষ্য নির্ধারণে তো দর্শন সাহায্য করলো, তাহলে সেই লক্ষ্যটাকে বাস্তবায়িত করা হবে কোনো না কোনো পদ্ধতির মাধ্যমে। তাহলে সেই পদ্ধতিটা কেমন হবে, শিক্ষার্থীদের কিভাবে শিক্ষাদান করলে শিক্ষার্থীরা ভালোভাবে বুঝতে পারবে, তাহলে সেগুলো কিসের উপর নির্ভর করে, শিক্ষার্থীর মানসিক দিকের উপর, শিক্ষার্থীর বয়সের উপর, শিক্ষার্থীর গ্রহণ ক্ষমতার উপর, তাদের আগ্রহ, চাহিদা, প্রবণতা ইত্যাদির উপর। তাহলে এই সমস্ত বিষয়গুলো অর্থাৎ কি আগ্রহ, চাহিদা, প্রবণতা, তার মানসিক ক্ষমতা, গ্রহণ করার ক্ষমতা ইত্যাদি বিষয়গুলি অনুযায়ী যাতে আমরা শিক্ষার লক্ষ্যকে সঠিকভাবে স্থির করতে পারি, তার যে জ্ঞান আমরা পাই কোথা থেকে, মনোবিদ্যা থেকে। অর্থাৎ শিক্ষার্থীর মানসিক দিকের উপর ভিত্তি করে শিক্ষার যে ব্যবস্থা করা হবে সেক্ষেত্রে আমাদের সাহায্য করে শিক্ষা মনোবিদ্যার জ্ঞান। ঠিক আছে, তাহলে এদিক থেকে মনোবিদ্যা শিক্ষার পরিধির অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে। আরও বিষয় রয়েছে, সেগুলো কি, তাহলে দর্শন শিক্ষার লক্ষ্য নির্ধারণ করলো, মনোবিদ্যা শিক্ষার কি মানে পদ্ধতিটা, মানে কোন পদ্ধতিতে আমরা অগ্রসর হব সেই পদ্ধতি নির্ধারণ করলো। আর কি রয়েছে, মানসিক স্বাস্থ্য, অর্থাৎ কি শিক্ষা ও স্বাস্থ্য বিজ্ঞান। শিক্ষা ও স্বাস্থ্যবিদ্যা অর্থাৎ কি, এখানে বলা হচ্ছে যে শিক্ষার্থী যদি সুস্থ থাকে, অর্থাৎ সে যদি মানসিক দিক থেকে এবং দৈহিক দিক থেকে যদি সুস্থ থাকে, তাহলে সে সঠিকভাবে শিক্ষার লক্ষ্য অনুযায়ী অগ্রসর হতে পারবে, অথবা সে শিক্ষার বিষয়গুলিকে নিজের মধ্যে
অন্তর্ভুক্ত করতে পারবে খুব সহজে, অর্থাৎ কি জ্ঞান লাভ খুব সহজে করতে পারবে। বড় কথা এটা যে শিক্ষার্থী যদি মানসিক দিক থেকে এবং দৈহিক দিক থেকে সুস্থ থাকে তাহলে সেই জ্ঞানগুলো খুব সহজেই লাভ করতে পারবে। তাহলে দেখো আরো বিষয় রয়েছে যেগুলো শিক্ষার পরিধির অন্তর্ভুক্ত, সেটা হলো কি না ইতিহাস। তাহলে কি শিক্ষা ও ইতিহাস, শিক্ষা ও ইতিহাস, ঠিক আছে। তাহলে ইতিহাস কিভাবে শিক্ষায় সাহায্য করছে? আমরা যদি প্রাচীন কাল থেকে দেখি তাহলে দেখব যে শিক্ষার লক্ষ্য সেদিন থেকে আজ পর্যন্ত অনেক পরিবর্তন হয়েছে। সেই আদিমকালে শিক্ষার লক্ষ্য কি ছিল? খাদ্য, বস্ত্র, বাসস্থান। সেটা ছিল কি আদিমকালে শিক্ষার লক্ষ্য। প্রাচীনকালে কি শিক্ষার লক্ষ্য হলো না আত্ম উপলব্ধি, অর্থাৎ নিজেকে জানাই হচ্ছে শিক্ষা। কি বললাম জানো? আত্ম উপলব্ধি করাই হচ্ছে শিক্ষা। আবার দেখো মধ্যযুগে যদি আমরা দেখি সেখানে দেখতে পাবো কি ধর্মীয় আচার আচরণের প্রকোপ প্রচুর পরিমাণে বেড়ে যায়। সেখানে শিক্ষার লক্ষ্য ছিল ধর্মীয় রীতি নীতি আচার আচরণ এগুলো কঠোরভাবে মেনে চলা এবং সেগুলোর বিচার বিশ্লেষণ করা, এমনকি ধর্ম প্রচার করাও শিক্ষার লক্ষ্য হিসেবে পরিগণিত হতো মধ্যযুগে। কিন্তু আধুনিক যুগে শিক্ষার শুরু হয়েছিল রুশোর আমল থেকে, যখনই রুশো শিশুকেন্দ্রিক শিক্ষার কথা বলল। তাহলে দেখো আধুনিক যুগে বর্তমানে কি হয়, শিক্ষার্থীর চাহিদা অনুসারে শিক্ষার্থী কেমনভাবে শিখতে চায়, শিক্ষার্থীর মানসিক প্রবণতা কেমন, সেগুলোর উপর ভিত্তি করে শিক্ষার লক্ষ্য স্থির করা হচ্ছে। তার মানে দেখো বর্তমান দিন থেকে যদি আমরা সেই পুরনো দিনে ফিরে যাই তাহলে দেখব সেই পুরনো দিন থেকে বর্তমান দিন পর্যন্ত শিক্ষার অনেক বিবর্তন ঘটেছে। তাহলে এই বিবর্তনের ধারাটাকে যদি আমরা সঠিকভাবে জানতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের সাহায্য করে কে? শিক্ষার ইতিহাস। তাহলে শিক্ষার ইতিহাস যদি আমরা সঠিকভাবে পড়ি তাহলে সেখান থেকে আমরা শিক্ষার বিবর্তনের ইতিহাস জানতে পারবো। সেদিক থেকে বলা যায় যে শিক্ষার মধ্যে তাহলে ইতিহাস পড়ছে, অর্থাৎ কি শিক্ষায় ইতিহাস সাহায্য করছে। এর আরো পরিধি রয়েছে, সেটা কি অর্থনীতি। শিক্ষা ও অর্থনীতি। তাহলে দেখো শিক্ষায় অর্থনীতি কিভাবে সাহায্য করছে। দেখো আমরা বর্তমান দিনে দেখি যে শিক্ষাক্ষেত্রে বিভিন্ন উপকরণ ব্যবহার করা হচ্ছে প্রচুর পরিমাণে, কিন্তু আমরা যদি কিছু দিন আগের কথা ভাবি তাহলে দেখব যে তখন কিন্তু প্রচুর পরিমাণে শিক্ষা উপকরণ ব্যবহারের মাধ্যমে শিক্ষাদান করা হতো না, যতটা সম্ভব মুখের মাধ্যমে এবং ব্ল্যাকবোর্ড, চক ইত্যাদির মাধ্যমে কি শিক্ষাদান করা হতো। সেক্ষেত্রে কিন্তু আরও অন্যান্য ইনস্ট্রুমেন্টগুলো যেমন চার্ট, মডেল, ছবি, স্লাইড এগুলোর মাধ্যমে শিক্ষাদান করা হতো না। কেন হতো না? তখন মানুষের যেমন ধ্যান ধারণা হয়নি যে ওইগুলো ব্যবহার করলে শিক্ষাদান প্রক্রিয়াটা আরও ভালোভাবে হবে। আর একটা বড় কথা কি শিক্ষা ক্ষেত্রে তখন প্রচুর পরিমাণে অর্থ ব্যবহার করা হতো না, কিন্তু বর্তমানে চাহিদা অনুযায়ী দেখা যাচ্ছে যে শিক্ষাক্ষেত্রে প্রচুর পরিমাণে অর্থ বিনিয়োগ হচ্ছে। এর ফলে কি হচ্ছে যে শিক্ষার যে পদ্ধতিটা তার ভিতরে বদলাব বা পরিবর্তন দেখা যাচ্ছে। এই কারণেই তো বর্তমানে কোনো একটা বিষয় বোঝানোর ক্ষেত্রে শিক্ষকরা কি করেন, বিভিন্ন শিক্ষা উপকরণ ব্যবহার করেন। যেমন ভূগোল বোঝানোর জন্য ম্যাপ ব্যবহার করেন, তার সঙ্গে গ্লোব ব্যবহার করেন, চার্ট ব্যবহার করেন, ছবি ব্যবহার করেন, তাই না? আবার কি বিজ্ঞানের বিষয় ব্যবহারের সময় বিভিন্ন মডেল ব্যবহার করেন, সে চোখ হোক, নেফ্রন হোক, নিউরন হোক ইত্যাদি বিষয়গুলো। তাহলে কি সেগুলো চার্টের মাধ্যমে বোঝালে শিক্ষার্থীরা খুব সহজে সেগুলো বুঝতে পারে। এই কারণেই তো এই সমস্ত উপকরণগুলো বর্তমানে ব্যবহার করা হয়, তাই না? আর এই উপকরণগুলো ব্যবহার করতে হলে বা এই উপকরণগুলো প্রত্যেকটা বিদ্যালয়ে ব্যবস্থা করতে গেলে খুব অর্থের প্রয়োজন, আর বর্তমানে অর্থ বিনিয়োগ হচ্ছে, এই কারণে শিক্ষা ব্যবস্থার এত ডেভেলপ হচ্ছে। তাহলে সেক্ষেত্রে কি অর্থনীতি শিক্ষাক্ষেত্রে সহায়তা করছে। এ কারণেই বলা হচ্ছে যে শিক্ষার পরিধির মধ্যে অর্থনীতিও অন্তর্ভুক্ত। এর মধ্যে আরও বিষয় রয়েছে, সেখানে আমরা আলোচনা করতে পারি কি না পরিসংখ্যান বিদ্যা। কি শিক্ষা ও পরিসংখ্যান বিদ্যা। বর্তমানে শিক্ষার লক্ষ্য কি? শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ, আর তার উপর ভিত্তি করে বিভিন্ন পাঠ্যক্রম রচনা করা হয়েছে, তার উপর ভিত্তি করে বিভিন্ন কি বলে যে পাঠ্যপুস্তক বের হয়েছে। তাহলে সেই পাঠ্যপুস্তকের জ্ঞানগুলো তো আমরা অর্জন করি। তাহলে আমাদের যে অর্জিত জ্ঞান, কতটা জ্ঞান অর্জন করেছি, কোন বিষয়ে কতটুকু আমাদের ডেভেলপ হয়েছে সেটা জানার একমাত্র উপায় কি পরীক্ষা ব্যবস্থা। তাহলে পরীক্ষা ব্যবস্থায় দেখা যায় কি যে আমরা বাংলায় ধরো
70 পেয়েছি, ধরো ইংরেজিতে 75 পেয়েছি, গণিতে 90 পেয়েছি, ইত্যাদি যে বিষয়গুলো, তাহলে কি একটা সংখ্যার মাধ্যমে আমি বলে দিচ্ছি যে ছেলেটার ডেভেলপমেন্ট কতটা হয়েছে। যখন দেখলো যে ছেলেটি 90 পেয়েছে গণিতে, তখন ভাবলাম কি যে ছেলেটা তাহলে গণিতে তার ভালো ডেভেলপ হয়েছে। কিন্তু যে ছেলেটা গণিতে 0 পেয়েছে বা গণিতে অনেক অল্প মার্কস পেয়েছে, ধরো 30-40 এরকম পেয়েছে, তাহলে সেক্ষেত্রে কি বোঝা যায় যে তার আরও ডেভেলপ হওয়া উচিত বা তার মধ্যে আরও ডেভেলপ হওয়া দরকার। তাহলে এটা বুঝতে পারছি কেন, যখন আমরা তার নাম্বারটা দেখতে পাচ্ছি। তাহলে দেখো তার ডেভেলপ বা তার অর্জিত জ্ঞানের পরিমাপটা কিন্তু ওই নাম্বারের মাধ্যমে প্রকাশ হচ্ছে। তাহলে এই নাম্বারটা কি পরিসংখ্যান, মানে সংখ্যায় প্রকাশ করলাম তার কতটা ডেভেলপ হয়েছে। তাহলে শিক্ষার লক্ষ্যকে নির্ধারণ করার জন্য আমরা পরিসংখ্যান বিদ্যার সাহায্য নিয়ে থাকি। তো সেজন্য বলা যায় যে পরিসংখ্যান বিদ্যাও শিক্ষার অন্তর্ভুক্ত। এর আরও অনেক বিষয় রয়েছে যেগুলো শিক্ষার পরিধির মধ্যে অন্তর্ভুক্ত। আমরা আলোচনা ক্ষেত্রে এতগুলো বিষয় নিয়ে আলোচনা করলাম, আরও অনেক বিষয় রয়েছে। যাই হোক, আমরা শুধু কনসেপ্টটা নেব শিক্ষার পরিধি সম্পর্কে, এ কারণে আলোচনার ক্ষেত্রে এই বিষয়গুলো আমরা আলোচনা করলাম। তো এইভাবে আমরা শিক্ষার পরিধি যে বিষয়টা, এটা সমাপ্ত করলাম। তাহলে এরপর আমরা আলোচনা করব কি ন্যারো কনসেপ্ট অফ এডুকেশন, অর্থাৎ কি সংকীর্ণ ধারণায় শিক্ষা কি, অর্থাৎ শিক্ষার সংকীর্ণ ধারণাটা কি। তো ততক্ষণে আমি বোর্ডটা ক্লিয়ার করে নিই। তাহলে এখন আমরা আলোচনা করব কি ন্যারো কনসেপ্ট অফ এডুকেশন, সংকীর্ণ অর্থে শিক্ষা। তাহলে এখন আলোচনার বিষয় কি সংকীর্ণ অর্থে শিক্ষা। দেখো সংকীর্ণ অর্থে শিক্ষার এই সংকীর্ণ কথাটার মাধ্যমে আমাদের মধ্যে কি ধারণা আসছে, যে বিষয়টা কি সংকীর্ণ, অর্থাৎ তার এলাকাটা কি ছোট, লিমিটেড একটা বিষয়, সীমাবদ্ধ একটা বিষয়। তাহলে সংকীর্ণ ধারণায় শিক্ষা কি? সংকীর্ণ ধারণায় শিক্ষা বলতে তোমরা এক বাক্যে মনে রাখতে পারো যে আমরা বিদ্যালয়ের মাধ্যমে যে শিক্ষা অর্জন করি। বিদ্যালয় কি হয়, আমরা কতগুলো পাঠ্যপুস্তক পড়াশোনা করি এবং তার ভিত্তিতে আমরা একটা নির্দিষ্ট সময়ে পরীক্ষা দিই এবং তার ভিত্তিতে আমরা একটা ডিগ্রি লাভ করি। এটাই হচ্ছে সংকীর্ণ অর্থে শিক্ষা। এর বাইরে তো আর কিছুই নেই। আমরা যতদূর পড়াশোনা করে এসেছি ততক্ষণ কি করেছি, আমরা শুধু পড়াশোনা করেছি, তার ভিত্তিতে পরীক্ষা দিয়েছি, তার ভিত্তিতে রেজাল্ট পেয়েছি এবং শেষে একটা সার্টিফিকেট পেয়েছি, আর তো কিছু নেই। তাহলে এ কারণেই বলা হচ্ছে যে এটা একটা পরিধির মধ্যে সীমাবদ্ধ, এর কোনো পরিবর্তনশীলতা নেই, এর কোনো বিস্তৃতি নেই। এই কারণেই বলা হচ্ছে যে এটা সংকীর্ণ অর্থে শিক্ষা। এ কারণে সংকীর্ণ অর্থে শিক্ষা একটা কি পয়েন্ট বা কি ওয়ার্ড ব্যবহার করা হয়, সেটা হচ্ছে কি গোল্ড স্যাক থিওরি। ঠিক আছে, সেটাকে কি বলা হয়, গোল্ড স্যাক থিওরি বা তত্ত্ব। কি বলা হয়, গোল্ড স্যাক থিওরি। পরীক্ষায় থাকতে পারে যে গোল্ড স্যাক থিওরি কোন শিক্ষায় ব্যবহার করা হয় বা গোল্ড স্যাক থিওরি ধারণাটি কোন শিক্ষার। সেখানে সংকীর্ণ অর্থে শিক্ষা থাকতে পারে, ব্যাপক অর্থে শিক্ষা থাকতে পারে, সেখান থেকে আমাদের সংকীর্ণ অর্থে শিক্ষাটা চুজ করতে হবে। তাহলে গোল্ড স্যাক থিওরিতে কি বলা হচ্ছে, যে কি শিক্ষার্থীরা শূন্য কলসি, শিক্ষক হলেন জ্ঞানের ভাণ্ডার, শিক্ষক তার জ্ঞানের ভাণ্ডার থেকে জ্ঞানকে শিক্ষার্থীর শূন্য কলসিতে স্থানান্তর করেন বা দান করেন। ঠিক আছে, তো এই সংকীর্ণ ধারণার আরও একটা তত্ত্ব রয়েছে বা আরও একটা ধারণা রয়েছে, সেটা কি না পাইপলাইন থিওরি। সেটাকে কি বলা হয়, পাইপলাইন থিওরি, পাইপলাইন থিওরি বা তত্ত্ব। তাহলে এখানে কি বলা হচ্ছে, যে শিক্ষার্থীর মধ্যে শিক্ষকের মধ্যে থাকা জ্ঞানের ভাণ্ডার থেকে জ্ঞান পাইপের মাধ্যমে শিক্ষার্থীর মধ্যে আছে। পাইপের মাধ্যমে মানে পাইপের মতো, যেমন জলকে যদি আমরা পাইপের মাধ্যমে পাঠাই তাহলে জল কি হয়, যেদিক থেকে যাচ্ছে কেবল সেদিক থেকে সর্বদাই যেতে থাকছে, আর যেদিক থেকে জল বেরোচ্ছে সেদিক থেকে কেবলই জল বেরিয়ে যাচ্ছে, তাই না? কখনো জল ভেতরে তো ঢুকছে না। সেই জন্য ভাবা হচ্ছে কি যে শিক্ষক সর্বদাই শিক্ষার্থীদের জ্ঞান দান করে চলেছেন আর শিক্ষার্থীরা সেই জ্ঞান গ্রহণ করে চলেছে। কিসের মাধ্যমে, পাইপের মতো করে। ঠিক আছে, যেমন পাইপে জল কেবল একদিক থেকে ঢোকে আর একদিক থেকে বেরোয়, সেই রকমভাবে শিক্ষকের মাধ্যমে জ্ঞান কি হয়, পাইপের মতো একদিক থেকে ঢুকছে আর শিক্ষার্থীর মধ্যে পাইপের মতো করে একদিক থেকে বেরোনোর মতো ভাবে শিক্ষার্থীর মধ্যে প্রবেশ করছে। এ কারণে সংকীর্ণ অর্থে শিক্ষাকে ভাবা হয় কি পাইপলাইন থিওরির মতো।
তাহলে এই দুটো বিষয় কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো হচ্ছে এমসিকিউতে থাকতে পারে, যে সংকীর্ণ অর্থে শিক্ষার মধ্যে পড়ছে গোল্ডস্যাক থিওরি, সংকীর্ণ অর্থে শিক্ষার মধ্যে পড়ছে পাইপলাইন থিওরি। তাহলে এবার আমরা সংকীর্ণ অর্থে শিক্ষার কিছু প্রকৃতি বা বৈশিষ্ট্য সম্পর্কে জানবো, যেগুলো হচ্ছে এমসিকিউর সবচেয়ে বড় বিষয় হয়ে থাকে। সেগুলো কি না, সংকীর্ণ অর্থে তাহলে শিক্ষা হলো কি না, কতগুলো বিষয় থাকবে, অভিজ্ঞ শিক্ষক থাকবেন, তার মাধ্যমে সেই বিষয়ের যে জ্ঞানগুলো শিক্ষার্থীর মধ্যে সঞ্চালিত হবে, এটাই এর মূল বিষয়। তাহলে সেক্ষেত্রে শিক্ষার্থী হলেন কি শ্রোতা, অর্থাৎ কি গ্রহীতা, আর শিক্ষক হলেন কি জ্ঞানদাতা। তাহলে আমরা এখানে আলোচনা করতে পারি যে দাতা গ্রহীতা সম্পর্ক থাকে, কি দাতা গ্রহীতা। তাহলে দেখো আমরা প্রথম পয়েন্ট কি জানলাম, যে দাতা গ্রহীতা সম্পর্ক থাকে শিক্ষার্থীদের মধ্যে এবং শিক্ষকের মধ্যে। কিভাবে না, শিক্ষক জ্ঞান দান করেন আর শিক্ষার্থী জ্ঞান গ্রহণ করে। তাহলে সেই থেকে কি পেলাম, দাতা গ্রহীতা। আর কি থাকতে পারে, জ্ঞান সঞ্চালনের প্রক্রিয়া। এটাতে দেখো শিক্ষক কেবলমাত্র শিক্ষার্থীর মধ্যে জ্ঞান সঞ্চালনই করছে, শিক্ষার্থীর কোনো বক্তব্য শিক্ষক শোনেন না, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে কি দেখা যাচ্ছে, যে শিক্ষক কেবলমাত্র শিক্ষার্থীর মধ্যে জ্ঞান সঞ্চালন করেন। তাহলে এটাকে আমরা বলতে পারি কি জ্ঞান সঞ্চালনের প্রক্রিয়া, জ্ঞান সঞ্চালনের প্রক্রিয়া। তাহলে দেখো দাতা গ্রহীতা সম্পর্ক থাকছে, জ্ঞান সঞ্চালনের প্রক্রিয়া থাকছে। আর কি দেখো, আমরা পড়াশোনা করছি, তার মাধ্যমে পরীক্ষা দিচ্ছি, তার থেকে আমরা কি রেজাল্ট পাচ্ছি, তারপরে বছরের শেষে একটা মার্কশিট পাই, সেখানে বিভিন্ন বিষয় কত কত নাম্বার পেয়েছি বিষয়গুলো লেখা থাকে, এবং সর্বশেষ একটা সার্টিফিকেট বা ডিগ্রি আমরা পেয়ে থাকি, যেমন মাধ্যমিকের একটা ডিগ্রি, এইচএসের একটা ডিগ্রি, গ্র্যাজুয়েশনের একটা ডিগ্রি, সেইভাবে ডিগ্রি পেয়ে থাকি। তাহলে সংকীর্ণ অর্থে শিক্ষাকে বলা যেতে পারে কি ডিগ্রি লাভের প্রক্রিয়া। কি বলা যেতে পারে, ডিগ্রি লাভের প্রক্রিয়া। তাহলে সংকীর্ণ অর্থে শিক্ষাকে আমরা কি বলতে পারি, ডিগ্রি লাভের প্রক্রিয়া। কেননা আমরা নির্দিষ্ট সময় ধরে পড়াশোনা করি, তার মাধ্যমে জ্ঞান অর্জন করি, পরীক্ষার মাধ্যমে সেই জ্ঞানকে প্রকাশ করি, তার ভিত্তিতে শিক্ষকরা আমাদের নাম্বার দেন, বছরের শেষে আমাদের একটা ডিগ্রি বা শংসাপত্র দিয়ে থাকেন। এ কারণে বলা হচ্ছে সংকীর্ণ অর্থে শিক্ষা ডিগ্রি লাভের একটা প্রক্রিয়া। তাহলে দেখো এর মধ্যে আরো বিষয় রয়েছে, যেমন দেখো সংকীর্ণ অর্থে শিক্ষা ব্যবস্থায় কি করা হয়, শিক্ষক জ্ঞান দান করে, শিক্ষার্থী শোনে। এখানে কিন্তু শিক্ষার্থীর কোনো বিষয়কে গুরুত্ব দেওয়া হয় না, শিক্ষার্থী এখন শুনতে চাইছে বা শিক্ষার্থীর মানসিক অবস্থাটা এখন কেমন আছে এই বিষয়গুলোর উপর গুরুত্ব দেওয়া হয় না। অর্থাৎ কি চাহিদা নির্ভর নয়, শিক্ষার্থীর চাহিদা সামর্থ্য আগ্রহ প্রবণতা এখানে গুরুত্ব পায় না, বা শিক্ষার্থীর চাহিদা সামর্থ্যকে গুরুত্ব দেওয়া হয় না। এই জন্য এটাকে বলা যায় কি যে চাহিদা ভিত্তিক নয়। তাহলে কি চাহিদা নির্ভর নয়। তাহলে এই প্রক্রিয়া কি চাহিদা নির্ভর নয়, কার চাহিদা নির্ভর নয়, শিক্ষার্থীর চাহিদা নির্ভর নয়, তাই না। আর একটা বিষয় কি, আমরা যে শেষে শংসাপত্র পাই তার ভিত্তিতেই তো বলা যায় যে এই ছেলেটা ভালো, এই মেয়েটা ভালো, বা এই ছেলেটা খারাপ, এই মেয়েটা খারাপ। তাহলে আমরা বলি কখন, বিভিন্ন বিষয়ে তার নাম্বারগুলো দেখে, হ্যাঁ কি না। তাহলে দেখো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি স্মৃতি, শিক্ষার্থী কতটা সঠিকভাবে বিষয়বস্তুগুলোকে মনে রাখতে পারছে, তার ভিত্তিতে সে ভালোভাবে লিখতে পারবে, আর ভালো লিখলে ভালো নাম্বার পাবে। এজন্য ভাবা হয় কি এই প্রক্রিয়া হচ্ছে স্মৃতি ভিত্তিক প্রক্রিয়া। কি প্রক্রিয়া, স্মৃতি ভিত্তিক প্রক্রিয়া। স্মৃতি ভিত্তিক, ঠিক আছে। তাহলে এই প্রক্রিয়াটা কি স্মৃতি ভিত্তিক একটা প্রক্রিয়া, কারণ এখানে স্মৃতির উপরেই গুরুত্ব দেওয়া হয়। তাহলে এর আরো বিষয় রয়েছে, যার মধ্যে পড়ে কি যে এই ধরনের যে প্রক্রিয়াটা, অর্থাৎ সংকীর্ণ অর্থে যে শিক্ষা ব্যবস্থাটা, এটা কিন্তু পরিবর্তনশীল নয়। কেন পরিবর্তনশীল নয়, আমি পরীক্ষা দিয়েছি, আমি নাম্বার পেয়েছি, আমি শেষে শংসাপত্র পেয়েছি, তুমিও বর্তমানে এখনো সেই একই রকম ভাবে তুমিও কিছু বই পড়ছো, সেখান থেকে জ্ঞান অর্জন করছো, সেখানে থেকে তুমি পরীক্ষা দেবে, পরীক্ষায় এবং তার ভিত্তিতে তুমি নাম্বার পাবে এবং তুমি নির্দিষ্ট সময় পরে একটা শংসাপত্র লাভ করবে। তাহলে এই যে প্রক্রিয়াটা আমি করে এসেছি বা এই প্রক্রিয়ার মধ্যে আমি ছিলাম, এখন তুমি থাকছো, তোমার পরিবর্তে যে আসবে পরবর্তীকালে তারাও কিন্তু এই প্রক্রিয়ার মাধ্যমেই অগ্রসর হবে। তাহলে এর মধ্যে কোনো পরিবর্তন নেই।
এই মধ্যে পরিবর্তন না থাকার কারণে কি হচ্ছে, বর্তমানে যে সমস্যাগুলো আসছে না, শিক্ষার্থীরা সেই বাস্তব সমস্যাকে সমাধান করতে পারছে না। এই কারণে বলা হচ্ছে যে এই প্রক্রিয়া গতিহীন বা পরিবর্তনহীন প্রক্রিয়া। তাহলে এটাকে আমরা কি বলতে পারি, যে গতিহীন প্রক্রিয়া। তাহলে এই প্রক্রিয়ার মধ্যে গতি নেই বা পরিবর্তনহীন, এটাকে আমরা কি বলতে পারি, পরিবর্তনহীন প্রক্রিয়া। ঠিক আছে, তাহলে এগুলো কি হলো, সংকীর্ণ অর্থে শিক্ষার বৈশিষ্ট্য। আর এগুলোর থেকেই প্রশ্নগুলো আসে। সেখানে ধরো পরীক্ষায় এরকম প্রশ্ন থাকতে পারে যে দাতা গ্রহীতার সম্পর্ক বজায় থাকে কোন শিক্ষা প্রক্রিয়ায়, সংকীর্ণ অর্থে শিক্ষা প্রক্রিয়া, ব্যাপক অর্থে শিক্ষা প্রক্রিয়া, আরো দুটো আলাদা অপশন দিয়ে দিবে। সেখান থেকে আমাদের অপশন থেকে বেছে নিতে হবে যে সংকীর্ণ অর্থে শিক্ষা। আবার থাকতে পারে একইভাবে কোন শিক্ষা প্রক্রিয়ায় কেবলমাত্র জ্ঞান সঞ্চালন করা হয়, সেখানেও একই ব্যাপার, সংকীর্ণ অর্থে শিক্ষা। আবার এও থাকতে পারে যে ডিগ্রি লাভের প্রক্রিয়া হিসেবে চিহ্নিত করা যায় কোন শিক্ষা প্রক্রিয়াকে, সেখানে আমরা সংকীর্ণ অর্থে শিক্ষা প্রক্রিয়াকে বেছে নেব। তাহলে এই যে বৈশিষ্ট্যগুলো আলোচনা করলাম, মানে আমরা এমসিকিউর বিষয়গুলোই আলোচনা করলাম, আর সেগুলো একটু বুঝিয়ে দিলাম তোমাদের। ঠিক আছে, তো আমরা এইভাবে আজকের আলোচনায় সংকীর্ণ অর্থে শিক্ষার আলোচনা শেষ করলাম। তো এরপর আমরা আলোচনা করব কি, ব্যাপক অর্থে শিক্ষা। এটাই আমাদের লাস্ট আলোচনা। তো চলো আমরা আলোচনা করব, তার আগে বোর্ডটা ক্লিয়ার করে নিই। তো আমরা এখন আলোচনা করব কি, ব্যাপক অর্থে শিক্ষা, অর্থাৎ ওয়াইডার কনসেপ্ট অফ এডুকেশন। ঠিক আছে, তাহলে এখন আলোচনার বিষয় কি, ব্যাপক অর্থে শিক্ষা। ব্যাপক অর্থে শিক্ষা। দেখো ব্যাপক অর্থে শিক্ষা কি, এখানে আমরা পাচ্ছি কি ব্যাপক কথাটা। এই যে ব্যাপক কথাটার অর্থ কি, যে ব্যাপক এটা অনেকটা জায়গা জুড়ে বিস্তৃত। সংকীর্ণ অর্থে শিক্ষা সেখানে কি ছিল, সংকীর্ণ মানে লিমিটেড, সীমাবদ্ধ। আর ব্যাপক মানে কি, এর কোনো সীমানা নেই। ঠিক আছে, এটা অসীম, এর এলাকা অসীম। তাহলে সেই ব্যাপক অর্থে শিক্ষা বলতে কি বোঝাচ্ছে না, এখানে শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশকে লক্ষ্য রেখে শিক্ষার্থীর চাহিদা সামর্থ্যকে গুরুত্ব দিয়ে পাঠ্য বিষয়বস্তু বা পাঠ্যক্রম নির্ধারণ করা হয় এবং তার ভিত্তিতে সমাজ সহ রাষ্ট্রের উৎকর্ষ সাধনের চেষ্টা করা হয়। ঠিক আছে, তাহলে এটাই হলো কি ব্যাপক অর্থে শিক্ষা। তাহলে সেই আগের মতো আমরা সংকীর্ণ অর্থে শিক্ষা যেরকম আলোচনা করেছিলাম, সেখানে এর কতগুলো বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তাহলে প্রথম বৈশিষ্ট্য কি হতে পারে, যেটা এমসিকিউ সবচেয়ে বড় কি বলা যায় পার্ট হতে পারে, অংশ হতে পারে, এটা কি জীবনব্যাপী প্রক্রিয়া। এটা কি জীবনব্যাপী প্রক্রিয়া। তাহলে এটা কি জীবনব্যাপী একটা প্রক্রিয়া। কি রকম জীবনব্যাপী প্রক্রিয়া, দেখো শিক্ষার্থী তার লক্ষ্য পূরণের জন্য ছোটবেলা থেকে শুরু করে আজ পর্যন্ত এবং ভবিষ্যতে যতদিন বাঁচবে ততদিন পর্যন্ত বিভিন্ন ক্ষেত্র থেকে শিক্ষা লাভ করছে, তাই না। কিন্তু সংকীর্ণ অর্থে শিক্ষা ব্যবস্থায় কি বলা হচ্ছে, যে শিক্ষার্থীরা অন্য কোনো জায়গা থেকে শিক্ষা লাভ করতে পারবে না, কারণ সেখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে না। প্রশ্ন আসবে কোথা থেকে, পাঠ্যক্রম থেকে, বা পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত যে বিষয়গুলো নেওয়া হয়েছে সেখান থেকে। ওই সমস্ত জায়গা থেকে আসবে না, সে বাদবাকি যে জায়গা থেকে জ্ঞান নেবে। কিন্তু ব্যাপক অর্থে শিক্ষায় বলা হচ্ছে কি, শিক্ষার্থী তার নিজের চাহিদা পূরণের জন্য যেখান খুশি থেকে সে জ্ঞান অর্জন করতে পারে। তাহলে এই জ্ঞান অর্জনটা কতদিন চলবে, এবারে আমৃত্যু পর্যন্ত, হ্যাঁ কি না, অবশ্যই হ্যাঁ। তাহলে এই কারণে বলা হচ্ছে যে ব্যাপক অর্থে শিক্ষা জীবনব্যাপী একটা প্রক্রিয়া। আর কি বলা হচ্ছে না, সামাজিক প্রক্রিয়া। তাহলে কি হলো, সামাজিক প্রক্রিয়া। এখানে ব্যাপক অর্থে শিক্ষার একটা প্রকৃতি হিসেবে পাচ্ছি কি সামাজিক প্রক্রিয়া। তাহলে ব্যাপক অর্থে শিক্ষাকে কেন সামাজিক প্রক্রিয়া বলা হবে, দেখো প্রত্যেক ব্যক্তি কিন্তু সমাজ থেকে কি বলা যায়, সমাজ থেকে সে যখন ছোট ছিল তখন সমাজ থেকেই সে শিক্ষা লাভ করতে বিদ্যালয়ে গেছে, এবং তার চাহিদা অনুসারে বিদ্যা লাভ করার পর সে সমাজে এসে সমাজের বিভিন্ন কাজে অংশগ্রহণ করছে। তাহলে সেক্ষেত্রে কি হয়, যে সমাজের চাহিদা বা আশা আকাঙ্ক্ষাগুলোকে পূরণ করার কর্তব্য কার, শিক্ষা। তো এই কারণেই বলা হচ্ছে যে ব্যাপক অর্থে শিক্ষা হলো একটা সামাজিক প্রক্রিয়া, অর্থাৎ সমাজ কেন্দ্রিক প্রক্রিয়া।
এর আরও আমরা প্রকৃতি বা বৈশিষ্ট্য আমরা আলোচনা করতে পারি। তার মধ্যে কি পাবো? বহুমুখী প্রক্রিয়া। দেখো আমরা ব্যাপক অর্থে শিক্ষাকে বহুমুখী প্রক্রিয়া হিসেবে আলোচনা করতে পারি। বহুমুখী প্রক্রিয়া এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা সংকীর্ণ অর্থে ছিল না। এই বহুমুখী শিক্ষা প্রক্রিয়াটি কিন্তু সংকীর্ণ অর্থে শিক্ষার বৈশিষ্ট্য নয়, কেবলমাত্র ব্যাপক অর্থে শিক্ষার বৈশিষ্ট্য। কেন বহুমুখী? সংকীর্ণ অর্থে শিক্ষা ব্যবস্থায় কি ছিল? শিক্ষার্থী শুধুমাত্র বিদ্যালয় থেকে জ্ঞান অর্জন করবে, কিন্তু ব্যাপক অর্থে শিক্ষার এই বহুমুখী প্রক্রিয়া বৈশিষ্ট্য দিতে বলা হচ্ছে যে শিক্ষার্থী কেবলমাত্র বিদ্যালয় থেকে শিক্ষা অর্জন করবে না, শিক্ষার্থী যেমন বিদ্যালয় থেকে অর্জন করবে, জ্ঞান অর্জন করবে, সেরকম সমাজ থেকে, পরিবার থেকে, টেলিভিশন, মোবাইল, রেডিও ইত্যাদি আরও অন্যান্য মাধ্যম থেকে, যা যাবতীয় মাধ্যম সে চোখে দেখছে, কানে শুনছে, সমস্ত কিছু থেকে সে জ্ঞান অর্জন করবে। এই কারণে বলা হচ্ছে যে ব্যাপক অর্থে শিক্ষা হলো বহুমুখী শিক্ষা প্রক্রিয়া। তো এটা গেল কি বহুমুখী শিক্ষা প্রক্রিয়া। তো এরপর আমরা আলোচনা করতে পারি যে এই ব্যাপক অর্থে শিক্ষা ব্যবস্থা হলো অভিযোজনের একটা প্রক্রিয়া। কি? অভিযোজনের প্রক্রিয়া। কীরকম অভিযোজনের প্রক্রিয়া? দেখো আমরা প্রথমেই জানলাম কি যে বহুমুখী প্রক্রিয়া, কারণ কি শিক্ষার্থী বিভিন্ন জায়গা থেকে জ্ঞান অর্জন করছে। তাহলে বিভিন্ন জায়গা থেকে জ্ঞান অর্জন করার মাধ্যমে শিক্ষার্থী কি করে? যে পরিবর্তনশীল সমাজ ব্যবস্থার সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারে বা খাপ খাইয়ে নিতে পারে। ঠিক আছে, তো এই কারণেই বলা হচ্ছে যে ব্যাপক অর্থে শিক্ষা হচ্ছে অভিযোজনের প্রক্রিয়া। যদি শিক্ষার্থী বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের জ্ঞান অর্জন করতে পারে, তাহলে শিক্ষার্থী যে কোনো কাজে সাফল্যতা বা সফলতা অর্জন করতে পারে। তাহলে এটা গেল কি অভিযোজনের প্রক্রিয়া। তারপরে আমরা আলোচনা করতে পারি কি, এটা হচ্ছে একটা ক্রমবিকাশের প্রক্রিয়া বা ক্রমবিকাশমানমূলক প্রক্রিয়া। কেন বলো তো? দেখো প্রত্যেক শিক্ষার্থীর মধ্যে কি অন্তর্নিহিত সম্ভাবনাগুলি আছে, সেই অন্তর্নিহিত সম্ভাবনাগুলি কিন্তু একদিনেই বিকশিত হয় না, ধীরে ধীরে ধীর গতিতে উপযুক্ত শিক্ষা প্রক্রিয়ার মাধ্যমে, উপযুক্ত জ্ঞান অর্জনের মাধ্যমে প্রকাশিত হয়। তাহলে সেক্ষেত্রে সাহায্য করে কি ব্যাপক অর্থে শিক্ষা। তাহলে এই কারণে বলা হয় যে এই ব্যাপক অর্থে শিক্ষা কি ক্রমবিকাশমানমূলক প্রক্রিয়া। বিকাশমানমূলক প্রক্রিয়া। তাহলে কি বলা হচ্ছে যে ব্যাপক অর্থে শিক্ষা হচ্ছে ক্রমবিকাশমানমূলক প্রক্রিয়া। কারণ কি না শিক্ষার্থীর অন্তর্নিহিত সম্ভাবনাগুলো ব্যাপক অর্থে শিক্ষার মাধ্যমে ধীরে ধীরে ক্রমে বিকশিত হয়, এই কারণে এমন বলা হচ্ছে। আর কি বলা হয় যে এই ধরনের শিক্ষা প্রক্রিয়া কিন্তু চাহিদা ভিত্তিক। কি বলা হয়? চাহিদা ভিত্তিক। অর্থাৎ কি এখানে শিক্ষার্থীর চাহিদা, সামর্থ্য, আগ্রহ, প্রবণতা ইত্যাদি সমস্ত দিকে নজর দিয়ে সেই অনুযায়ী শিক্ষার লক্ষ্যকে স্থির করা হয় এবং পাঠ্য বিষয়বস্তুগুলিও শিক্ষার্থীর চাহিদা, সামর্থ্য, আগ্রহ, প্রবণতা ভিত্তিক তৈরি করা হয়। এই কারণে বলা হচ্ছে যে ব্যাপক অর্থে শিক্ষা হচ্ছে চাহিদা ভিত্তিক। অর্থাৎ শিক্ষার্থীর চাহিদা, সমাজের ব্যক্তিবর্গের চাহিদা, সকল কিছুকে গুরুত্ব দিয়ে এখানে শিক্ষার ব্যবস্থা করা হয়ে থাকে। তাহলে এটা গেল কি চাহিদা ভিত্তিক। তো এরপর আমরা আরো আলোচনা করতে পারি কি যে ব্যাপক অর্থে শিক্ষা ব্যবস্থা পরিবর্তনশীল বা গতিশীল। পরিবর্তনশীল বা গতিশীল। তাহলে কি বলা আছে যে ব্যাপক অর্থে শিক্ষা পরিবর্তনশীল গতিশীল। কেন পরিবর্তনশীল গতিশীল? কারণ ব্যাপক অর্থে শিক্ষার মাধ্যমে শিক্ষার্থী যে জ্ঞান অর্জন করে তার মাধ্যমে শিক্ষার্থী পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে সাহায্য করে। অর্থাৎ পরিবেশে যে ধরনের পরিবর্তনগুলো ধীরে ধীরে আসছে তার সঙ্গে মানিয়ে নিতে শিক্ষার্থীরা সক্ষম হয়। আর এ কারণেই বলা হচ্ছে যে ব্যাপক অর্থে শিক্ষা পরিবর্তনশীল বা গতিশীল একটা প্রক্রিয়া। আর কি বলা হয় যে ব্যাপক অর্থে শিক্ষাকে বলা হয় সর্বাঙ্গীন বিকাশ সাধনের প্রক্রিয়া। কারণ শিক্ষার্থীর অভ্যন্তরীণ যে অন্তর্নিহিত সম্ভাবনাগুলো সেগুলো সঠিক এবং ব্যাপক অর্থে শিক্ষার মধ্য দিয়েই সেগুলোর সঠিক বিকাশ ঘটে থাকে। এই কারণে ব্যাপক অর্থে শিক্ষাকে বলা হয় সংগতি বিধানের প্রক্রিয়া। তো এইভাবে আমরা এই দুটো ভিডিওর মাধ্যমে, অর্থাৎ আগের একটা ভিডিও এবং এই ভিডিওর মাধ্যমে এই যে সাব ইউনিট এ, ইউনিট 1 এর যে সাব ইউনিট এ সেটা আমরা সমাপ্ত করলাম।
ঠিক আছে, তোমরা যারা এই ভিডিওতে নতুন, তোমরা আগের ভিডিওটা দেখে নিতে পারো, আমি এই ভিডিওর ডেসক্রিপশানে আগের ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো। ঠিক আছে, আর একটা কথা আমি বলে রাখছি যে তোমরা যারা এই ভিডিওতে নতুন আছো, তোমাদের বারবার বলছি তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করে চ্যানেলের সঙ্গে থাকো, কারণ এইভাবে আমরা প্রতিনিয়ত প্রত্যেকটা ইউনিট ওয়াইজ, সাব ইউনিট ওয়াইজ আলোচনা করব এবং সেখান থেকে ইম্পর্টেন্ট সম্ভাব্য এমসিকিউ নিয়ে আলোচনা করব। হ্যাঁ, তো সুতরাং প্রত্যেকটা ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য। সুতরাং তোমরা চ্যানেলের সঙ্গে থেকো, সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থেকো এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং প্রচুর প্রচুর বন্ধুদের শেয়ার করো। তো আজকের ভিডিও এই পর্যন্ত, পরবর্তী ভিডিও আসছে খুব শীঘ্রই, ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।